আমাদের আজকের গল্প দুমুঠো বিকেল পর্ব 54 রাইটার আপনার লড়া। মানতে তার অনেক কষ্ট হয় আর কি। তিনি শুধু এটাই বোঝেন যে স্পর্শ তার অবাধ্য হয়ে রিমকে বিয়ে করেছে। রিমঝিম চা বানিয়ে নিয়ে স্পর্শের কাছে গেল। মা বাবা দুজনেই তার রুমে চলে গেছেন ততক্ষণে। আঁকিও নিজের রুমে। রাত 9:30 বাজে এখন। রিম চায়ের কাপটা নিয়ে সামনে তাকালো। স্পর্শ ফ্রেশ হয়ে বেরিয়েছে সবে। গায়ের শিহরণটাও বদলে সে এখন একটা টি শার্ট আর প্যান্ট পরে নিয়েছে। রিমের থেকে চায়ের কাপটা হাতে নিয়ে সে রিমকে বলল চা খেয়ে রিমে যেন এসব চেঞ্জ করে ফেলে। রিমও বাধ্য মেয়ের মতো চেঞ্জ করতে চলে গেছে চা খেয়ে। স্পর্শ হাতে ফুলের পাপড়ি মুষ্টিবদ্ধ করে বসে আছে। রিম বের হলে ওর গায়ে ছুরি মেরে দেবে সে। রিম একটা হলুদ রঙের সুতির শাড়ি পরে বাথরুম থেকে বের হলো। যেই না বাইরে পা রাখলো সে অমনি ফুলের পাপড়ি কতগুলো এসে ওর মুখের উপর পড়েছে। রিম অপ্রস্তুত হয়ে গেল। তারপর চোখ খুলে সামনে তাকাতে স্পর্শকে প্রাণ খুলে হাসতে দেখলো সে। স্পর্শ হাসতে হাসতে শেষ হয়ে যাচ্ছে। রিম টেবিলের উপর থেকে একটা গোলাপ নিয়ে ছিঁড়তে ছিঁড়তে স্পর্শর দিকে এগিয়ে আসছে। স্পর্শ বালিশ মুখের সামনে ধরে বলছে, এই না না না। রিম ফুলের পাপড়িগুলো বালিশের নিচ দিয়ে নিয়ে স্পর্শের গায়ে ঘষতে ঘষতে বলল, 3 বছর আগে শীতের সকালে ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে দিয়েছিলেন আমাকে। সেটা শোধ তুলেছি ওই দিন, আর এটা শোধ তো আজই তুলব। আফসোস আমি কিছু শোধ তুলতে পারছি না। পারছেন না নাকি নিতে চাচ্ছেন না? রিম, জেনে শুনে চ্যালেঞ্জ ধরিও না কিন্তু। রিম বালিশ একটা নিয়ে তার উপর থেকে গোলাপের পাপড়ি সরাতে সরাতে বলো, ভয় নাকি সংশয় কোনটা? স্পর্শ রিমের হাত থেকে বালিশটা টান মেরে নিয়ে নিল, তারপর বলল, কোনোটাই না। তাহলে? রিম দাঁত কেলিয়ে স্পর্শে হাত দুটো ধরে বলল, ভাবুন, এমন একটা সময়ে কারেন্ট চলে যাবে, ঘুটঘুটে অন্ধকার, তারপর? কথা শেষ হতে না হতেই সত্যি সত্যি কারেন্ট চলে গেল। স্পর্শ রুমের চুলের মুঠি ধরে এক টান দিয়ে বলল, অলক্ষণে কথা না বললে হতো না? আমি কি জানি সত্যি হয়ে যাবে? তারপর কি হতো সেটা বলো। তারপর আপনি আমাকে ভালোবাসতে অপেক্ষা করতেন কারেন্ট আসা অবধি। হা হা। কথাটা বলে রিম তার গালে হুট করে একটা চুমু পেয়ে চুপ হয়ে গেছে। স্পর্শ মুখটা ওর কানের কাছে এনে বলল, স্পর্শ তার রিমকে ঘুটঘুটে অন্ধকারেও ভালোবাসতে পারে। রিম হাতটা বাড়িয়ে স্পর্শের মাথার চুলগুলি এলিয়ে দিয়ে বলল, আর আমি এই আধারেও আপনার হাসি মাখা মুখটা বেশ দেখতে পাচ্ছি। ভাইয়া, দরজা খুলে মোমবাতিটা নিয়ে যাও। কারেন্ট আসতে 1.5 ঘন্টার মতো লাগবে, জেনারেটরও কাজ করছে না। আচ্ছা। স্পর্শ উঠে এসে মোমবাতিটা এনে টেবিলের উপর রাখলো। রিম হাঁটু পাস করে মিষ্টি মাখা মুখে ওর দিকে চেয়ে আছে। স্পর্শ আস্তে আস্তে ওর সামনে গিয়ে বসে বলল, এভাবে তাকায়ও না রিম। কেন বলুন তো, গায়ে কাটা দেয়? স্পর্শ রিমকে একটানে কাছে নিয়ে এসে বলল, কাটা দেয়, তবে এটা ভয়ের কাটা না। এটা হলো ভালোবাসার মানুষটাকে আজীবনের জন্য পেয়ে গেলাম, সেটা ভাবার পর অনুভূতির কাটা। রিম স্পর্শকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, সব বাধা শেষ হয়ে গিয়ে আজ থেকে আমাদের নতুন জীবন শুরু, তাই না? স্পর্শ কিছু বলতে যাবে তার আগেই ওর ফোন বেজে উঠছে। সে ফোনটা ধরতে যেতেই রিম ফোনটা ছো মেরে নিয়ে বালিশের তলায় রেখে দিয়ে বলল, এখন কোনো কাজ না, শুধু আমি, আমার দিকে মনোযোগ দিন বলছে। স্পর্শ রিমের দিকে চেয়ে মুচকে সে পিছন ফিরে টেবিলে থাকা আরও কমলা রঙের মোমটা নিভে ফেলল। ভোর 4:10 বাজে। রিম কম্বলের ভিতর দিয়ে স্পর্শের একটা হাত জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। মুখটা আরেক দিকে ফেরানোয় স্পর্শ অনেক কষ্টে তার হাতটা ছাড়িয়ে উঠে বসলো। শীতে গা কাঁপতেছে ওর। ওর গায়ে টি শার্টটা রিমের গায়ে। জলদি করে গায়ে কম্বল জড়িয়ে বালিশের নিচ থেকে ফোন বের করলো সে। কে কল করেছিল তা দেখার জন্য। একটা আননোন নাম্বার। স্পর্শ বিছানা থেকে নেমে আলমারি খুলে একটা টি শার্ট বের করে পড়তে পড়তে বারান্দার দিকে গেল। তারপর সেই নাম্বারে ফোন করলো সে। প্রথমবার কেউ ধরল না, পরের বার ধরল রিপন। রিপন, এটা কার নাম্বার? ফোন দিয়েছিলি কেন? ভাইয়া, তুমি জলদি হসপিটালে আসো, আশিকের অবস্থা অনেক ক্রিটিক্যাল। কি বলছিস এসব? আমাকে আঘাত জানাসনি কেন? কি হয়েছে ওর? অনেকবার ফোন দিয়েছিলাম, জলদি আসো, এত কিছু সময় নেই। স্পর্শ পাগলের মতন ছুটে গেল হসপিটালের দিকে। হসপিটালে এসে দেখলো সত্যি সত্যি আশিকের অবস্থা অনেক খারাপ। খুব বাজেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে ওর। ভারত থেকে ফেরার সাথে এমনটা হয়েছে, ও প্ল্যানে আসেনি। রিপন কেঁদে কেঁদে বলল, অনেকবার ফোন দিয়েছিলাম তোমাকে, আমি তখন। আগে বল, এমনটা কি করে হলো? জানি না, আমাকে তো
আরাব কল করে খবর দিল আশিকের সাথে আরাব ছিল। আরাব এখন আশিকের মা বাবাকে আনতে গেছে। আমাকে এখানে রেখে ওনারা পথ চেনেন না। আশিকের অবস্থা এতই খারাপ, ডাক্তার কোনো আশায় দিতে পারছে না। স্পর্শের মাথা ঘুরছে, সে কী করবে? আশিককে যে করে হোক বাঁচাতে হবেই। রিমঝিম ক্ষোভ থেকে উঠে পাশে স্পর্শকে না দেখে বেশ অবাক হলো। জলদি করে বিছানা থেকে নেমে সে বারান্দা আর ওয়াশরুমেও চেক করে আসলো, কিন্তু স্পর্শ কোথাও নেই। তখন 4:45 বাজে। রিমঝিমের চিন্তা হলো এবার ফোন খুঁজে ওকে কল করলো সে। স্পর্শ ধরছে না, কারণ সে তখন এ নেগেটিভ রক্ত কালেক্ট করতে ছোটাছুটি করছে। রিম ফোন রেখে ফ্রেশ হয়ে আসলো। নামাজটা সেরে রুম থেকে বেরিয়ে দেখলো কেউ বের হয়নি রুম থেকে। আসমা খালা ঠুস ঠুস করে কি যেন কাজ করছেন রান্নাঘরে। রিম ওনার সাথে নাস্তা বানানোয় হাত লাগালো। রোকসানা বেগম নাইটি পরে দরজা খুলে বড় বড় চোখের স্পর্শের রুমের দিকে তাকিয়ে রইলেন। এবার তিনি খোঁচা মারবেন যে নতুন বউ দেরি করে ওঠে ঘুম থেকে, হ্যান-ত্যান। এখন 5:30 বাজে। 7টা বাজলেই তিনি এই ডায়লগ দেবেন। এসব ভেবে রেখে যেই না তিনি রান্নাঘরের দিকে তাকালেন, আপনি রিমকে নাস্তা বানাতে দেখে বড় শখ খেয়ে গেছেন। থাকা সোফায় বসে পড়লেন। বুকের ভিতর ধরপড় ধরপড় করে যাচ্ছে। বুকে হাত দিয়ে বড় বড় শ্বাস নিতে তিনি এখন নিজেকে চিমটি কেটে পরে সবটা ক্লিয়ার করে মনে মনে ভাবলেন, এই মেয়েটা এত ভালো কেন? কোথায় ভাবলাম খোঁচা দেওয়া শুরু করব, তার খোলকে কোনো কমতি রাখছে না দেখছি। রিম রুটি বেলতে বেলতে পিছনে ফিরে বলল, মা আপনি চা খাবেন? না, নাস্তার পরে খাবো। আচ্ছা। রুকসানা বেগম সোফা থেকে উঠে এক দৌড়ে নিজের রুমে ফেরত চলে গেলেন। আসাদুজ্জামান চেয়ারে বসে পেপার পড়ছেন। রুকসানা বেগমকে আবার ফেরত আসতে দেখে বললেন, কি দেখলে? নতুন বউ নাস্তা বানায়, তাই তো? তুমি কী করে জানলে? আসমা এ সময় কচ্ছপের মতো স্পিডে পেঁপে কাটায় শেষ দেয় না, আর সে সময় ভাজি রান্না গ্রান নাকে আসতো। তার মানে নিশ্চয়ই কেউ না কেউ হাত লাগিয়েছে। আর তোমার মেয়ে তো এত জলদি ঘুম থেকে উঠবে না। বাকি তাকে রিমি রান্না করছে তাহলে? ভালো ভালো, এত ভালো আবার ভালো না। আসাদুজ্জামান যেন কথাটা শুনলেই না, চুপচাপ পেপার ভাঁজ করে অপর পিঠ পড়ায় মন দিলেন তিনি। রিমঝিম নাস্তা বানানো শেষ করে এক ছুটির রুমে এসে আবারও স্পর্শকে ফোন করলো। স্পর্শ এবারে ধরে বলল সে একটু ব্যস্ত আছে, পরে কথা বলবে। আর কিছু বলল না, লাইন কেটে দিল। রিমকে কিছু বলার সুযোগও দিল না সে। রিম মন খারাপ করে কিছু বিছানায় থাকা কয়েকটা বেলি ফুল কুড়িয়ে হাতে নিয়ে মুচকি হেসে দিল। কাল রাতের কথা মনে পড়তেই অজানা এক ভালো লাগে কাজ করলো মনের ভিতরটায়। এই মানুষটা এখন থেকে আমার প্রতি মোনাজাতে থাকবে। আল্লাহ যেন তার রক্ষা করে, তাকে আমার জন্য সুরক্ষিত রাখে। সবসময় দোয়াই করবো আমি। আমাকে সে অনেক ভালোবাসে, আর আমি হয়তো তার মতন করে বাঁচতে পারবো না, তবে যতটুকু বাসলে সে খুশি ততটাই বাসি আমি। তার সাথে প্রতিযোগিতায় জিতবো না আমি জানি, কারণ সে যে আমাকে উন্মাদের মতন ভালোবাসে। এর দাম আমি কখনো দিতে পারবো না তাকে। তবে সে যেটা খুশি হবে, অনেক বেশি খুশি হবে, সেটাই দেবো আমি তাকে। রিম মুচকি এসে ফুলগুলো একপাশে রেখে দিল। ফুল বাসি হলেও এর ঘ্রাণ যেন আর গাঢ় হয় এখনও তাই। হাতে তাজা মেহেদির রং, স্বর্ণের চুড়ি চিকচিক করছে। রোকসানা বেগমের দেওয়া চুড়িগুলো পাশে, ফুলগুলোর তাজা তাজা সুবাস স্পর্শ সামনে থাকলে সব পরিপূর্ণ হতে এখন। কিন্তু তাকে দেখো, বিয়ের পর দিন ভোর হতেই উদাও। আর একটু থাকলে কি হতো? নতুন জীবনের শুরুতেও অন্তত সকালে উঠে তার মুখটা দেখতে পারতাম আমি। সরি, আমরা মনে হয় ওনাকে আর বাঁচাতে পারবো না। আর এটা পুলিশ কেস, আপনারা পুলিশে খবর দিন জলদি। কেন? অ্যাক্সিডেন্ট অবস্থা এত খারাপ হয়নি। অ্যাক্সিডেন্ট, চোট পেয়েছিলেন ঠিক, তবে তার এরকম খারাপ অবস্থার কারণটা হলো গুলি, ওনাকে শ্যুট করা হয়েছিল। এসব কি বলছেন আপনি? রিপন স্পর্শে কাঁধে হাত রেখে বলল, জাকির চাচার কাজ না তো? কাজ না তো? এটা ওরই কাজ। আশিকের একমাত্র শত্রু, ছাড়বো না ওরে। রিপন পুলিশে খবর দিয়ে দিল। ততক্ষণ স্পর্শ দেয়ালে একটা ঘুষি মেরে চুপ করে থাকলো। আশিকে সে বাঁচাতে চেয়েও পারছে না। কতটা জঘন্য হলে মানুষ এমনটা করতে পারে? শত্রুতার এই ফল করল শেষমেশ। আমি এরে নিজের হাতে। স্পর্শ মাথায় হাত দিয়ে করিডোরে থাকা গুটি কয়েক চেয়ারগুলোর এক কোণার একটা চেয়ারে বসে আছে। আশিককে বাঁচানো জরুরি। ওর দোষ আমি দেখছি না। একজন নিরপরাধ কেন এত কষ্ট পেয়ে মরবে? কেন আমি সে তাকে বাঁচাতে পারছি না? তুমি তো সব চেষ্টাই করছো। কত টাকা অ্যাডভান্স করেছো সবেমাত্র দেখলাম। আমি আপন ভাইয়ের মতন দায়িত্ব পালন করছো তুমি, তাও তো লাভ হলো না। ডাক্তার কি বললো শুনলি তো?
জাকির এমনটা কেন করলো? ফোন বাজছে তোমার। স্পর্শ রিসিভ করতে ওপাশ থেকে জাকির চাচার অট্টহাসি শোনা গেল। তিনি হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছেন। স্পর্শ রাগান্বিত হয়ে তার হাসি শুনছে। কিরে বলতি বন্দা? হা হা, আপন মানুষ খোয়া যাচ্ছে যাচ্ছে। তোর তো আরও আপন মানুষ আছে তাই না? শুনলাম কাল নতুন বিয়ে করলি। আহারে, মেয়েটা বয়সে একদম ছোট। ওরে মারতে আমার কলিজা লাগবে রে, তা মেরে দেবো। এটা ভাবিস না যে তোকে দেখিয়ে মারবো, তোকে আগে মারবো তারপর তোর বউকে। আর নয়তো লটারি করবো, আগে তুই নাকি তোর বউ। কাউকে ছাড় দেবো না আমি। আমার সাথে বেইমানি করার ফল এবার ভোগবা তোমরা। স্পর্শ লাইনটা কেটে রিমকে কল করলো সবার আগে। রিম তখন গোলাপ কানে গুছিয়ে আয়নায় নিজেকে দেখছিল। স্পর্শ কল আসতে সাথে সাথে রিসিভ করলো সে। রিম, আমাকে বলা ছাড়া বাসা থেকে বের হবা না। কেন, কি হয়েছে? আর আপনি আসবেন কখন? নাস্তা করবেন না? আসুন না, ঘুম থেকে ওঠার পর থেকে আপনাকে দেখিনি। যেটা বললাম মানবা, আমি পরে বাসায় ফিরে